সাংস্কৃতিক যে রাজনীতির চক্রের মধ্যে, আবর্তের মধ্যে আমরা পড়ে গেছি, সেটাকে বোঝার জন্য এবং সেই সাংস্কৃতিক রাজনীতিতে আমি যাতে ভুল পক্ষে কখনো না যাই সেটাকে স্পষ্ট করে দেওয়ার জন্য নিজের কাছেই এবং আমার আশেপাশে যারা আছে তাদের কাছে। কারণ আমি তো শুধু নিজের জন্য বেঁচে থাকতে চাইতাম যদি, আমি বলতে আমরা থাকতাম যদি, তাহলে তো আমার লেখালেখিরই দরকার পড়তো না। আমি লিখছি কেন? কারণ আমি একটা শুদ্ধ মানবসত্তা হিসেবে কাজ করতে চাই এবং সেই শুদ্ধ মানবসত্তাকে যারা বারবার অশুদ্ধ করে দিতে চাইছে, তার অত্যন্ত যে প্রতাপের যে নিজস্ব রাজনীতি প্রকরণ আছে, দৃশ্য এবং অদৃশ্য, তার চক্রের মধ্যে পড়ে এবং সেই সাংস্কৃতিক রাজনীতির আমাকে হয়তো আমার নিজের জানতেই একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার করতে চাইছে, কিন্তু আমি নিজেকে কখনো ব্যবহৃত হতে দেব না। কেননা ওই হাইডেগার যে বলেছিলেন, যে আমার মনে পড়ে যাচ্ছে তার কথা, যে অস্তিত্বের জালে আমরা শত নিক্ষিপ্ত, শত মানে দন্তস্বয় বফলা তয়কার আর কি, অর্থাৎ নিজে নিজেই নিক্ষিপ্ত হয়ে আছি। আমি এইরকম একটা কোনো অবস্থার মধ্যে আমি যেতে চাই। এটা কিন্তু অনেক ব্যাপক এই কথাটা আপনি বললেন, মানে এটাকে সরলীকরণ করাটা অনেক সময় একটু অস্বস্তিকর হয়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমার অরাজনৈতিক নিরপেক্ষতা যাতে এটা সবসময়ই কোনো না কোনো পক্ষে আসলে চলে যায় এবং এই ক্ষেত্রে সচেতন থাকার বিষয় আছে যে এই নিরপেক্ষতা বা নিষ্ক্রিয়তাটা কার পক্ষে যাচ্ছে এবং সেটা আমি যেতে দিব কিনা, কারেক্ট আমি যেতে দেব কিনা আদৌ, সেটাই প্রশ্ন। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ জাস্ট শেষ করে উঠলাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আমার মনে পড়ছে, চূড়ান্ত লড়াইয়ের সময়ে যে লেখা বা চিন্তা ঝিমিয়ে দেয়, সেই লেখা বা চিন্তা প্রতিক্রিয়াশীল। তার কোনো একটা শেষ দিকের উপন্যাসের একজন নায়ক তার একজনকে বলছিল যে আমি মিছিলে যাব না, আমি পছন্দ করি না। বলে তার মানে যখন খাদ্যের দাবিতে মিছিল হয়, তাতে যখন গুলি চলে, তুমি নিরপেক্ষ থাকতে পারবে এবং তুমি তখন তোমার গা রিরি করে উঠবে না? তখন তোমার মনে হবে না যে যারা এই ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালিয়েছে আমি তাদের পক্ষে থাকবো না? তার মানেই তুমি একটা পক্ষ নিলে। সুতরাং নিরপেক্ষতা বলে কোনো কথা হয় না, ওটা কোনোদিন সম্ভব না। সেটাই। আপনার বহুমুখীনতা সম্পর্কে আমরা জানি এবং আপনি চিত্রকলা বিষয়েও একটা বই লিখেছেন। পড়িনি বইটি, কিন্তু মনে হলো যে নিশ্চয়ই আগ্রহ আছে আপনার, বিশেষ করে পিকাসো এবং ভ্যান গগ এই দুজনকে নিয়ে। কেন এটার পটভূমিটা একটু বলেন। খুব বেশিও কিন্তু আবার আপনি লেখেননি। না, খুব বেশি লিখিনি, লেখার সুযোগ ঘটেনি। কেননা কিভাবে আপনার আগ্রহ জন্মালো এবং এটার জাস্ট ব্যাকগ্রাউন্ড? আমি একটা কথা বলি যে আমি মূলত তো নিজে কবিতা লিখি, চেষ্টা করি তো কবিতা লিখতে। 12-13টি কবিতার সংকলনও আমার আছে। তো সেই জন্য কবিতা লিখতে লিখতেই আমার নিজের মনের ভেতর থেকে হয়েছে যে আমি যদি কবিতা ভালো লেখার জন্য তত নয়, কবি হয়ে ওঠার জন্য ততটা নয়, কবিতা বলতে জিনিসটা যেটা আছে তার তাৎপর্য কি সেটা বোঝার জন্য আমার অন্য শিল্প মাধ্যমকেও বুঝতে হবে। এবং এই জন্য আমি খুব পড়তে ভালোবাসতাম, বই পোকা ছিলাম, পাগলের মতো পড়তাম। এবং এই জন্য আমার মিউজিকেও ইন্টারেস্ট আছে, মানে তার থিওরিটিক্যাল দিকে, বোথ ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন। এবং যদিও এটা যদি আপনাকে গান গাইতে আমাকে বলেন তাহলে আমি পালিয়ে যাব, কিন্তু এক সময় আমি গান শিখেছি, উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। সুতরাং সেটাও একদম অল্প বয়সে ছিলই, এবং এটা আমার মাই আমার মধ্যে এটা যুক্ত করে দিয়েছেন। আমি ছবি আঁকতে কখনো পারি না, কিন্তু এই চিত্রকলা একটা শিল্প মাধ্যম, তো অনন্য শিল্প মাধ্যম, সেই জন্য তার প্রতি আমার একটা আকর্ষণ জন্মেছিল। আমার একজন ছাত্র, আমার নরসিং স্কুল বলে শিলচর স্কুল থেকে আমার পড়ানো শিক্ষক জীবন শুরু, মইনুল হক বরবুইয়া, পরে আমার প্রায় সে বন্ধু হয়ে উঠেছিল। লালা বলে একটা গ্রাম আছে, সে চলে গিয়েছিল শিলংয়ে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে গত 1 বছর আগে কর্কট রোগে তার জীবনাবসান ঘটেছে। এবং তার সংস্পর্শ, ছাত্র হয়েও সে শিক্ষকের বন্ধু হয়ে উঠেছিল। তো এবং আমার সঙ্গে যারা শিলচরে প্রথম দিকে, আজকে অনেকেই আঁকে, আমার ইউনিভার্সিটিতেও চিত্রকলা অসম্ভব ভালো একটা বিভাগ আছে, কিন্তু আমি তাদের সঙ্গে মিশতে ভালোবাসতাম। আমি দেখতাম, ছবির তো প্রদর্শনী ছিল না, কিন্তু তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশতাম। এই সমস্ত কারণে এবং পড়াশোনার মধ্য দিয়ে এবং ছবি দেখার মধ্য দিয়ে আমি একবার মস্কো গিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো 88 সালে। ওই হার্মিটেজ মিউজিয়াম আমি দেখেছি, এখন যেটার নাম সেন্ট পিটার্সবুর্গ, তখন তো লেনিনগ্রাড বলতাম আমরা।
তো সেইখানে আমি দেখেছি, এবং সেইখানে পিকাসোর অরিজিনাল 51টা ছবি আমি দেখেছি, আরো অনেক কিছু দেখেছি, এবং আমার মনে হয়েছিল সেই মুহূর্তে আমার জীবন সার্থক হয়ে গেছে। এটা একটা অনুভবের কথা। যেমন লন্ডনে এসেছি, অথচ টেট গ্যালারি দেখতে পাচ্ছি না, এটা আমার একটা বেদনার কথা। হয়তো এটার জন্যই লন্ডনে আবার আসবো। প্যারিসে যেতে পারলাম না, অথচ প্যারিসে তো যাওয়া দরকার লুভ্র দেখার জন্য, আমস্টারডামে যাওয়া দরকার ভ্যান গগের প্রদর্শনী দেখার জন্য। তো এই সমস্ত আর কি। তো ফলে আমার একবার মনে হয়েছিল যে এটা নিয়ে একটু পড়াশোনা করবো, একটু লিখবো, ওই ভাবনা থেকেই লেখাটা এসে গিয়েছিল। আপনার তো বই প্রসঙ্গে প্রসঙ্গ আসলো, এবং আপনি প্রায় নিজেও 55 থেকে 60টি বই মনে হয় আপনার আছে। 66টি বই এখন 66টি বই আছে, এবং আপনি নিজে কিন্তু বইয়ের সংগ্রাহকও। আমরা জানি একটা লেখার মধ্য দিয়ে যে আপনার প্রায় 8000 বইয়ের 8000-এর বেশি আছে, এবং সেটা আপনার বাড়িতেই আছে। তো বইয়ের ভবিষ্যৎ কি? এই যে ইলেকট্রনিক এক ধরনের যুগে আমরা বসবাস করছি, অনেকে বলছে যে প্রিন্ট মিডিয়া থাকবে না, এবং সবকিছু চলে আসবে হচ্ছে যে ইলেকট্রনিক ফর্মে। আপনি কি প্রেডিক্ট করতে পারেন যে আসলে বইয়ের ভবিষ্যৎ কি হবে? আমার মনে হয় না যেটা খুব এটা প্রশ্নটা আমাকে ভাবিয়েছে, কিন্তু আমি একটু এলোমেলো ভাবে বলি। আমি যখন, সে অনেক বছর আগের কথা, 20 বছর 22 বছর হয়ে গেল, আমি যখন মস্কোতে গেলাম, মস্কোতে লেনিনগ্রাডে আমি যখন ওদের ওই পাতাল রেলে যেতাম, আমি এমন একটা দিনও আমি দেখিনি যখন বেশ কয়েকজন মানুষ, এমনকি চলমান সিঁড়ি মানে এলিভেটরে চলে যাচ্ছে, একটু পরেই তার প্ল্যাটফর্মে নেমে যাবে, এটা বই পড়তে পড়তে যাচ্ছে মস্কোতে। এইখানে লন্ডনেও আমি একদিনই মাত্র টিউব রেল চলেছি, সেখানেও আমার মনে পড়ছিল সেটা। এবং এই জিনিসগুলো কি এটা সংকেত নয় যে মানুষ বই পড়তে ভালোবাসে? আর আমি ভাবতেই পারি না বইয়ের সঙ্গে কি জানি আমি একটু পুরনো ধরনের কথা বলবো কিনা। আমি যখন আপন মনে গড়িয়ে কিংবা শুয়ে কিংবা বসে আমার যখন বইয়ের ঘ্রাণ নিই, বই নিয়ে আমি যখন নিবিষ্ট হই, তখন বইয়ের সঙ্গে আমার যে একটা কমিউনিয়ন গড়ে ওঠে, সে এক অলৌকিক সংযোগ। আমি তো মনে করি না সেটা ইবুক যতই আসুক সেটা থেকে মানুষ কোনোদিন সরে যাবে, আমার মনে হয় না সেটা। আপনার প্রিয় কবি তো এবং লেখক জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ আমরা জানি। এই দুজন যে একটা মহিরুহু আমরা বলবো বাংলা সাহিত্য বা বাঙালি জীবনে, তো এই নতুন প্রজন্মের সাথে তাদের যে সংযোগ, সেই সংযোগের কিছু সীমাবদ্ধতার কথা আমরা জানি। এটা কি কারণে হচ্ছে এবং কিভাবে এটা কমানো যেতে পারে এই দূরত্বটা? এই সংযোগের যে অভাব যেটা বলছেন, সেটা সম্পর্কে নানা কথা বলা যায়, কিন্তু একটা আমার মনে পড়ছে নানা কথা। যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কুখ্যাত কথাটি, 3 জোড়া লাঠির আঘাতে রবীন্দ্র রচনা বলি লুটোয়ে পাপসে। আবার আমরা যারা শঙ্খঘোষের প্রবন্ধ পড়েছি, আমরা জানি তিনি সেখানে বলছেন, তিনি নাম করেননি কারোর, কিন্তু আমরা কিছু কিছু খবর তো রাখি সাহিত্যের অন্দরমহলের। তিনি হচ্ছেন দীপক মজুমদার, এখন নেই, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তারা অনেকদিন পরে দীপক মজুমদার গ্রিস থেকে ফিরেছেন, এবং সন্দীপন সুনীল টুনীল সবাই একটা ছাদে অনেক কথা বলছেন। শক্তি চট্টোপাধ্যায় আছেন, এবং শক্তি চট্টোপাধ্যায়, এরা সবার কথা থেমে গেছে। হঠাৎ শঙ্খ ঘোষ তার নিজস্ব স্টাইলে লিখছেন, হঠাৎ একজন বন্ধু গেয়ে উঠলেন, ওই আসন তলে মাটির উপর, এই গানটাই, মাটির পরে লুটিয়ে রব তোমার চরণ তলায় ধুলায় ধুলায় ধূসর হব। তিনি বলছিলেন তাহলে আর রবীন্দ্রনাথ দূরে সরে গেলেন কোথায়? এটা এক ধরনের দেখা। আর এখনকার তরুণরা রবীন্দ্রনাথ নিয়ে ভাবে না হয়তো, কিন্তু এই ভাবি না এই কথাটা কি বলার মধ্য দিয়ে আবার অন্যভাবে রবীন্দ্রনাথ তো তার সমকালীন যে তরুণ বুদ্ধদেব বসুদের মতো যারা তরুণ ছিলেন, তাদের কাছে অস্বস্তির কারণ ছিলেন। তারা কি দূরে সরে যেতে পেরেছিলেন? তাহলে 22শে শ্রাবণে তারা প্রত্যেকে বলেছেন, একজনও বাদ নেই, যে তাদের মনে হয়েছিল এটা শুধু মহিরুহের পতন না, কি যেন একটা ঘটে গেছে, কিছুই যেন নেই। কেন এই বোধ এলো? তারা তো সবাই ঘোষিতভাবে রবীন্দ্র বিরোধী। শক্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আমার বাড়িতে তিনি শিলচরে ছিলেন 6 দিন, সে 1972-তে। আমি তার কণ্ঠে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের নানা দামাল জীবনযাপনের কথা, এলোমেলো জীবনযাপনের কথা জানি। কজন জানি সে একটু ঈষৎ মদ্যপান করলেই রাত্রে, গভীর রাত্রে কি অপূর্বভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতো।